গল্পটা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে। পিতৃ স্টোরি হাউসে 27 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরব, সেই ঘটনাটা একজন বাস্তব ভয়ানক অভিজ্ঞতা তুলে ধরবে আপনাদের সামনে। এই ঘটনাটা আমি বলতে পারি যে আপনারা শুনলে সত্যি আপনারা নিজে থেকে ভাববেন এবং ভেতর থেকে ভয় পাবেন। আপনারা কিছুটা সময় বার করে এই গল্পটা পুরোটা শুনুন। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এই রকম ঘটনা এখানে সবসময় আসতে থাকে। তো বেশি কথা না বলে আমরা যাব সেই ভয়ানক ঘটনার দিকে। এই ভৌতিক গল্পটি ভয় এবং রহস্য মিশেছে ভরপুর। তরুণ বয়সে পিকনিক থেকে ফেরার সময় গ্রামে শেওড়া বিলের রাস্তায় একটি ভয়ানক অভিজ্ঞতা সবার জন্য দারুণ একটা ভয়ের অনুভূতি তৈরি করেছে। তখন আমি সদ্য তরুণ। একদিন বন্ধুরা বলল পিকনিক করবে, সবাই রাজি। সবার থেকে টাকা তুলে বাজার করতে গেলাম। পরন্ত বিকেল, সবাই ছুটে চলেছি ফরিদের বাসার দিকে। আজ যে পিকনিক, সবার হাতে কম বেশি খাবারের সামগ্রী। আমার হাতে 6টা ব্রয়লার মুরগি আর 6টা লেয়ার মুরগি। তড়িঘড়ি করে ফরিদদের উঠানে রাখলাম। হাত প্রচণ্ড ব্যথা করছে। হাট থেকে বাড়ি পর্যন্ত লম্বা প্রায় অনেকটা। মাগরিবের আজান দিচ্ছে। আমরা কয়েকজনে কয়েকটা দায়িত্ব ভাগাভাগি করে নিলাম। আমি বনে গেলাম কাঠ আনতে, পাখিরা অন্য কাজে চলে গেল। প্রায় রাত 1টা পর্যন্ত পিকনিকে সমস্ত সময় ব্যয় করলাম। অনেক মজা করলাম। খাওয়া শেষ করে আমি আর সেলিম ভাই বাড়ির দিকে রওনা হই। বন্ধুরা যেতে বাধা দিও আমি শুনিনি। ওরা বলল রাতে শেওড়া বিলের শয়তান থাকে আর আমাকে ওই বিলের সামনে দিয়ে যেতে হবে। কে শোনে কার কথা? বাড়িতে ফিরতে হবে, নয়তো আব্বাজান আমাকে মেরে তক্তা বানাবে। সেলিম ভাই মসজিদ বাড়ির সামনে এসে বিদায় নিয়ে চলে গেল। আমি একা টুকটুক করে হেঁটে চলেছি। হাতে ছিল বড় মাপের টর্চ লাইট। চারদিক নীরব। গ্রামের রাতের বেলায় শিয়ালের আনাগোনা থাকে। চারিদিকে শিয়ালের ডাক শুনতে পারছি। আমার একটু ভয় ভয় হচ্ছে। শুনেছি এই বিলের রাস্তায় প্রতিদিন কম বেশি মানুষ ভয় পায়। এইসব কথা মনে পড়তেই আমি আরও ভীতু হয়ে পড়ে গেলাম। হাঁটতে হাঁটতে তালবাগানের রাস্তায় এসে পড়ি। এই রাস্তার শেষ প্রান্তে শেওড়া বিল, তারপরে মীরাবাড়ির রাস্তা ফেলে সামনে গেলেই আমার বাড়ি। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। আমি হাঁটছি, মাঝে মাঝে টর্চ লাইট দিয়ে চারিদিকে এদিক ওদিক দেখছি। আমার মনে হচ্ছে তাল গাছগুলো আমার সাথে সাথে হেঁটে আসছে। মড়াত মড়াত শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। শোঁসো বাতাস, এ যেন ঝড়ো হাওয়া। আমি কিছুতেই ভারসাম্য রাখতে পারছি না। ধুলোবালিতে চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আমি ভুল করছি। এত রাতে বাড়ি ফেরাটা উচিত হয়নি। এখন আর কিছু করার নেই। তবে আমি বুঝে গেছি আমার পেছনে শয়তান লেগেছে। আমি চিকন কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আজ বাঁচবো নাকি জানি না। এক একটা চিৎকার, এক একটা বয়াল গর্জন আওয়াজ। আমি কেঁপে উঠি। কখনো মেয়েলি কণ্ঠে, কখনো বা বাচ্চার কণ্ঠে চিৎকার। আমি পাগল হয়ে যাচ্ছি যেন। আমি যতবারই আওতাল কুর্সি পড়তে যাই ততবারই আমার গলা আটকে যায়। আমি শ্বাস নিতে পারছি না। আমি চিৎকার দিয়ে উঠি, কে আপনি? কেন আমাকে কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? হঠাৎ চারদিকটা স্তব্ধ হয়ে গেল। তারপর যা দেখলাম তা সহ করবার ক্ষমতা আমার ছিল না। নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মহিলা। আমার পেছনে তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে, গরম নিঃশ্বাস। আমি পেছনে ফিরতেই আটকে উঠি। কি বিশ্রী চেহারা, কি বিদঘুটে গন্ধ তার শরীর জুড়ে, একটা কল্পনাও করা যাবে না। ওর মুখে বড় বড় 4টে দাঁত দেখা যাচ্ছে, আর দাঁতগুলো লাল হয়ে আছে। গড়গড় করে শব্দ বের হচ্ছে তার মুখ থেকে। আমি ওর দিকে লাইট না ঘোরাতেই ও সাঁ করে গিয়ে তাল গাছের উপর উঠে গেল। আমি দৌড় দিলাম, প্রাণপণে দৌড়াতে লাগলাম, আর মনে মনে নিজের গালি দিলাম। এইসবের জন্য আমি নিজেই দায়ী। আমি দৌড়ে যাচ্ছি, কিন্তু টের পাচ্ছি তাল গাছগুলোকে ঝুপঝুপ শব্দ হচ্ছে। লাইটটা গাছগুলোর দিকে মারতেই দেখলাম ওই পিশাচটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে আমার সাথে এগোচ্ছে। আবার বিকট চিৎকার। আমি আর পারছি না, শরীর ক্লান্ত।
পিকনিক থেকে পেট ভরে খেয়ে এইভাবে আর ভরা পেটে দৌড়ানো এত সহজ না। চোখ থেকে পানি পড়ছে আমার, আর মনে পড়ে গেল পুরানো সব দিনের কথা। আমি সেই দিনের কথার মায়ার থেকে বার হলাম, চেহারা কল্পনা থেকে ফিরলাম। হোঁচট খেয়ে ধূপ করে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় হাঁটুটি অনেকটা কেটে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিশাল শরীরে সেই পিশাচটা দূরে দাঁড়িয়ে আছে, হয়তো আলোর জন্য কাছে আসতে পারছে না। কিন্তু আমি আওতাল কুরসি পড়তে গেলেই আমার গলা আটকে যাচ্ছে। অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ হচ্ছি। আমি সত্যি আর পারছি না, কারণ আমার ডান পাশে শেওড়া বিল, এ বিল নিয়েই অনেক ঘটনা জড়িত। আমি আবার দৌড়তে শুরু করি। রক্তাক্ত পা দুটো কাজ করা বন্ধ করে দিচ্ছে। বিলের অর্ধেক পথ পেরিয়েই আসতেই আমার লাইটটা নিভে যায়। আমি থেমে পড়িনি, নিজেকে বাঁচাতে ব্যস্ত। এখন চারদিকটা আরও ভয়ানক হয়ে যাচ্ছে। আমার পিঠে সূচালো কিছু একটা ঢুকলো, তারপর আবার বের হলো, আবারও ঢুকছে, আবারও বের হচ্ছে। আমি পিঠ থেকে ঝরঝর করে রক্ত বেরোনোর মতো অনুভব করতে পারছি। জানি না কি হচ্ছে আমার সাথে, তবু আমি দৌড়াতে থাকি। খাস করে কেউ একজন আমার গালে থাপ্পড় দিয়েই আমি মাটিতে লুটিয়ে পড়ি। অন্ধকার দেখতে গেলাম আমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি। দৌড়ে কবরস্থানে ঢুকে পড়ি। মাথায় ব্যাপক হারে আঘাত লেগেছে। আমি জানি কবরস্থানে ওরা প্রবেশ করতে পারে না। আমি বাম কানের পেছনে কিছু শুনতে পাচ্ছি না। থাপ্পড়টা বাম দিকে গালে লেগেছে। গড় গড় করে রক্ত পড়ছে, আর একটু রক্ত যেন চারিদিকে হয়ে যাচ্ছে। শয়তানটা ন্যাকায় গলায় বলল, আয় আয়, আমার কাছে আয়, তোকে আমি অনেক ধনী করে দেব, অনেক টাকা দেব, আমাকে একটু রক্ত দে, আয় আয়, রক্ত দে। আমি অন্ধকারে কবরস্থানে বসে আছি। একটু পরে আমার দিকে বড় বড় ইট পাথর ছুঁড়তে লাগে শয়তানটা। সারা শরীর রক্তমাখা। আমি নিস্তেজ হয়ে যাচ্ছি। মাথাটা ঘুরপাক খাচ্ছে। কলা পাতাগুলো কে ঠাস ঠাস শব্দ হচ্ছে। তারপর আমি দেখতে পাই আমার বাবাকে। উনি আমার নাম ধরে ডাকছে। আমি সাথে সাথে উত্তর দিলাম, আব্বা, আমি এদিকে, আপনি এগিয়ে আসেন। তারপর আর কোনো সাড়া নেই। আব্বা বলে অনেকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হাতের লাইটটা নিয়ে সজোরে মাটিতে আঘাত করে জ্বলে উঠল। লাইটটা এদিক সেদিক ঘোরাতে দেখতে লাগলাম। শয়তানটা আছে নাকি চলে গেছে। কবরস্থানের শেষ সীমানায় মস্ত বড় গলা কাটা মুখ আমার দিকে চেয়ে আছে। চোখ দুটো অনেক বড় ছিল, ঠিক ডিমের মতো। কাটা গলা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আমার দিকে চেয়ে আমি লাইট ওর দিকে তাক করে দেখছি, কিন্তু এবারও আর আলো দেখতে সে আর ভয় পায়নি। সে বলল, তোর লাইটটা আর কতক্ষণ জ্বলবে? আমার ভীষণ ক্ষুধা, আজ তোকে ছিঁড়ে খাবো। আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরতেই দেখি আমি বাসায়। আব্বা ডাক্তার এনেছে। আমার শরীর অনেক জায়গায় ব্যান্ডেজ লাগানো। কিছুক্ষণ পর আমার রক্ত বমি হয়। তারপর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় মেডিকেল গিয়ে বাবাকে সব কথা খুলে বলি। ডক্টর আমাকে স্যালাইন দিলে রাতে বাসায় ফিরলাম। মসজিদে বাড়ির ইমাম সাহেব বাবার থেকে ওইসব শুনে আমাকে 32 আয়াতের একটা তাবিজ দিলেন। নিজ হাতে আমার হাতে পরিয়ে দিলেন। কিছুদিন পর আমি সুস্থ হই, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তবে আমি আজ সেই রাতের কথা ভুলতে পারিনি। ওই দিনের কথা আমি মনে করতেও চাই না। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার খুবই ভয়ানক গল্পটা লেগেছে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তো গল্পটাতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর শেয়ার করবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।